প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের বিষয় হচ্ছে ভারতের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানা এবং সেখানে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা। ভারতের রাষ্ট্রপতি আমাদের ভারতের যে সংবিধান, সেই সংবিধান অনুসারে আমাদের প্রশাসনিক ব্যবস্থার প্রধান স্তম্ভ যদি আমরা বলি তাহলে সেটা ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি অনেকেই মনে করেন যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ব্রিটেনের রাজা বা রানীর মতো, সেখান অনুসারেই ব্রিটেনের রাজা বা রানীর যে পদ সেই অনুসারে আমাদের ভারতবর্ষের সংবিধান সেখানে রাষ্ট্রপতির পদ তৈরি করেছে। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ভারতের রাষ্ট্রপতি কিন্তু শুধুমাত্র রাবার স্ট্যাম্প নয়, শুধুমাত্র একটা আলংকারিক প্রধান নয়, তার কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের সংবিধান, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতের সম্পূর্ণ যে সভ্যতা এবং ভারতের বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা সেগুলোকে সুন্দরভাবে টিকিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আজকে আমরা সেই জন্যই যে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা এবং কার্যাবলী। এই বিষয়টিকে আমরা আলোচনার কতগুলি পর্যায় রেখেছি। সেই পর্যায়গুলো প্রথমেই আমি একটি ভূমিকা আলোচনা করব এবং তারপরে ভূমিকার পরে থাকবে রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা, তার যোগ্যতা, তার যে কাজের শর্তাবলী। এর পরের পর্যায়ে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী, বিভিন্ন ধরনের ক্ষমতা, এবং তারপরে আমরা রাষ্ট্রপতি কারা কারা ভারতের রাষ্ট্রপতি ছিলেন স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সেটা নিয়েও আলোচনা করব, এবং তারপরে একটা সারাংশ থাকবে এবং তারপরে কিছু গ্রন্থপুঞ্জি বা যেটা রেফারেন্স তার কিছু নাম দেওয়া থাকবে। প্রথমেই আমরা আলোচনা করতে পারি যে ভারতের সংবিধানে এতগুলো যে ধারা রয়েছে, একটা বড় সংবিধান ভারতবর্ষের, সেখানে কোন জায়গায় ভারতের প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনা রয়েছে, এইটাই হচ্ছে প্রথম। সেখানে দেখা যায় যে ভারতের সংবিধানের যে পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের যে ধারাগুলো রয়েছে 52 থেকে 78 নম্বর ধারা, সেই ধারায় কিন্তু কেন্দ্রীয় অর্থাৎ জাতীয় স্তরের প্রশাসনিক বিভাগ কাদের নিয়ে গঠিত হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক যে কেন্দ্রীয় বা জাতীয় যে প্রশাসনিক ব্যবস্থা বা বিভাগ তাকে কারা গঠন করেছে, তাদের মধ্যে কারা অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে প্রথমেই যার নাম আমরা করতে পারি সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, তারপরে থাকবে ভারতের উপরাষ্ট্রপতি, তারপরে থাকবে ভারতের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় যে মন্ত্রিসভা, সরকারের মন্ত্রিসভা, ভারতীয় সরকারের মন্ত্রিসভা, এবং অবশ্যই সেখানে থাকবে অ্যাটর্নি জেনারেল। এইটাই হচ্ছে গিয়ে ভারতের যে প্রশাসনিক কাঠামো জাতীয় স্তরের, তার একটা নির্দেশিকা বলা যেতে পারে। সংবিধানের এই পঞ্চম অধ্যায়, এই ধারাগুলো 52 থেকে 78 নম্বর ধারায় বর্ণিত আছে। এবং তার থেকে আমরা যে জায়গায় আজকে আলোচনাটাকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ প্রথম যাকে কেন্দ্র করে গঠিত হয়েছে। এখানে বলে রাখা ভালো যে অনেক সময় আমরা ভারতের সংসদ কাকে বলে এইটা নিয়ে আমরা খুব দ্বিধায় থাকি, বা ভারতের প্রশাসনিক ব্যবস্থা কি সেটা নিয়েও এক কথায় বলতে গেলে দ্বিধায় থাকি। এখানে বলা হয় যে ভারতের সংবিধান যেহেতু ব্রিটেনের আদলে গড়ে উঠেছে, ব্রিটেনের যাকে বলে ওয়েস্টমিনিস্টার মডেল, সেই ওয়েস্টমিনিস্টার মডেলের আদলে অনেকটা গড়ে উঠেছে, এবং সেখানে রাজা বা রানীর একটা আলংকারিক অবস্থান রয়েছে, আলংকারিক ভূমিকা রয়েছে, এবং সেখানে অবশ্যই প্রধানমন্ত্রী রয়েছে, সরকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে রয়েছে, এবং ভারতবর্ষেও সেটা রয়েছে। ফলে সেখানে এটা বলা হয় যে প্রেসিডেন্ট ইন পার্লামেন্ট, এইটা হচ্ছে গিয়ে ভারতের
প্রশাসনিক ব্যবস্থা, অর্থাৎ ভারতের প্রশাসনিক ব্যবস্থা গঠিত হয়েছে, এক তো আইনসভা রয়েছে, সংসদ, কিন্তু সংসদের মাথায় সবসময় রয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে বাদ দিয়ে সংসদ হয় না। অর্থাৎ এখানে রাষ্ট্রপতির কিন্তু দুরকম ভূমিকা আমরা দেখছি। একদিকে তিনি আলংকারিকভাবে প্রশাসনিক প্রধান, আবার আরেকদিকে ভারতের যে আইনসভা, সেই আইনসভাও রাষ্ট্রপতি ছাড়া সেটাকে বিবেচনা করা যায় না। সেই জন্য আমরা বলা হয় ভারতের আইনসভা গঠিত রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতিকে নিয়ে। কারণ রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো যে নির্দেশিকা, কোনো ধারা, কোনো কিছুই তৈরি হতে পারে না। যে বিল যেগুলো আমরা আলোচনা হয় সংসদে, সেই বিল কিন্তু কখনোই একটা আইনে পরিবর্তন হতে পারে না যতক্ষণ না রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করছেন। ফলে রাষ্ট্রপতির একটা দ্বৈত ভূমিকা সম্পর্কে প্রথমেই আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার, এবং সেই ধারণায় আমরা দেখতে পাচ্ছি একদিকে আলংকারিকভাবে ভারতের প্রশাসনিক প্রধান রাষ্ট্রপতি, অর্থাৎ রিপাবলিক অফ ইন্ডিয়ার হু ইজ দ্য হেড অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। যদি বলা হয় যে ভারতের প্রজাতন্ত্রের সর্বময় উচ্চস্তর স্থানে কে অবস্থান করছে, তাহলে অবশ্যই তার উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং আবার একই সাথে যদি বলা হয় যে ভারতের আইনসভা কাকে নিয়ে গঠিত, সেখানে কিন্তু শুধুমাত্র বললে চলবে না যে ভারতের আইনসভা গঠিত রাজ্যসভা, লোকসভা অর্থাৎ সংসদ, সেটা নয়। রাজ্যসভা, লোকসভা এবং রাষ্ট্রপতি, এই ব্যাপারে প্রথমেই একটা খোলা মুক্ত মন থাকা দরকার যে রাষ্ট্রপতিকে বিশ্লেষণ করতে গেলে তার প্রশাসনিক দিকও রয়েছে, তার আইন বিভাগেও একটা সক্রিয় ভূমিকা অবশ্যই রয়েছে। সাধারণভাবে আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রথম নাগরিক, রিপাবলিক অফ ইন্ডিয়ার ফার্স্ট সিটিজেন হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। এবং তিনি ভারতের জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং সংহতির প্রতীক। অর্থাৎ ভারতবর্ষ কীরকম, ভারতবর্ষ কী ধরনের চিন্তাভাবনা করছে, ভারতবর্ষের পরিচিতি কী হবে বিশ্ব মানচিত্রে, তার একটা সিম্বল বা একটা চিত্র রাষ্ট্রপতি হতেই পারেন। এবং সেই জন্য বলা হয় যে জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং সংহতির প্রতীক হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি। আমরা যদি একটু এগিয়ে যাই যে ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ব্রিটেনের যখন রাজা রানীর কথা আসছে, সেটা কিন্তু বংশ পরম্পরায় আসছে। সেখানে ব্রিটেনের রাজা রানী কিন্তু কখনো যে ক্রাউন যেটাকে বলা হয়, অর্থাৎ মনার্ক বা ক্রাউন বা রাজা এবং রাজতন্ত্র, সেটা কিন্তু একটা স্থিতাবস্থাকামী প্রতিষ্ঠান। সেখানে কিন্তু কোনো বদল নেই, কোনো নির্বাচন নেই। সেখানে বংশ পরম্পরায় যিনি রাজা বা রানী, তিনিই হচ্ছেন গিয়ে আলংকারিক প্রধান। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতীয় প্রজাতন্ত্রের ক্ষেত্রে প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি, যিনি অলংকারিক প্রধান বটে কিন্তু তিনি নির্বাচিত, এইটা খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা অভিজ্ঞতা এবং পরবর্তী আলোচনায় দেখব যে ভারতের রাষ্ট্রপতি যে সবসময় নির্বাচিত হয়েছে এমন নয়, হয়তো সর্বসম্মতভাবে কোনো একজনের নামে প্রতিটি রাজনৈতিক দল, পুরো সংসদ তারা ঐক্যমত্য হয়েছে। আবার কখনো কখনো রাষ্ট্রপতি নিয়ে নির্বাচন প্রক্রিয়াও আমরা লক্ষ্য করেছি, অর্থাৎ দুজন বা তিনজন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে এসেছেন এবং তা বিভিন্ন রাজনৈতিক দল তাদের নাম প্রস্তাব করেছেন। এবং সক্রিয় রাজনৈতিক কর্মী না হলেও যখন কোনো একটি রাজনৈতিক দল বা কোনো কয়েকটি রাজনৈতিক দল মিলিতভাবে তার নাম প্রস্তাব করেছেন, ফলে তার বিরুদ্ধে অন্য নামও অনেক রাজনৈতিক দল প্রস্তাব করতে পারে। অর্থাৎ এরকম হতে পারে যে একটা সময় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 4 বা 5 জন প্রার্থী রাষ্ট্রপতি পদের জন্য দাবিদার হতে পারেন, এবং তখন নির্বাচনের মাধ্যমে যিনি সর্বমোট যে ভোট বা সর্বোচ্চ ভোট সেটা পাবেন, তিনি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবেন। এবং নির্বাচন কিভাবে হয় রাষ্ট্রপতির, এটা একটি জটিল প্রক্রিয়া, এবং এই জটিল প্রক্রিয়াটা বোঝা দরকার। একটি নির্বাচনী কলেজ কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচন হয়। নির্বাচনী কলেজ মানে কি বলা হয়? নির্বাচনী কলেজ বলতে বোঝানো হচ্ছে একটা নির্বাচন মণ্ডলী, যে কারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং এইখানেই দেখা যাচ্ছে যে এই যে
কারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন? সাধারণ নাগরিকরা কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না। সাধারণ নাগরিকরা প্রধানমন্ত্রী বা অন্যান্য যারা সাংসদ বা রাজ্য বিধানসভার যারা এমএলএ, তাদেরকে নির্বাচনের জন্য সাধারণ নাগরিকরা ভোট দেন। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দেখা যাক যে কারা ভোট দিতে পারেন। সেখানে দেখতে পাওয়া যায় যে উভয় সংসদের যারা নির্বাচিত সদস্য, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা, সেখানের যারা নির্বাচিত সদস্য তারা ভোট দিতে পারবেন। সমস্ত রাজ্যের যে আইনসভাগুলি আছে তাদের যারা নির্বাচিত সদস্য অর্থাৎ এমএলএ, তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ সমস্ত এমপি ভোট দিতে পারবেন, সমস্ত এমএলএ ভোট দিতে পারবেন এবং ইউনিয়ন টেরিটরি হওয়া সত্ত্বেও দিল্লি এবং পন্ডিচেরি এই দুটি জায়গায় আলাদা করে আইনসভার নির্বাচন হয়। ফলে দিল্লি এবং পন্ডিচেরিকে এখন পুদুচেরিও বলা হয়, দিল্লি এবং পন্ডিচেরির আইনসভার যারা সদস্য তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তাহলে কারা অংশগ্রহণ করতে পারবেন না? প্রথমত হচ্ছে, যেটা একটু আগেই বলা হলো, যে সাধারণ নাগরিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। মনোনীত সদস্য, রাজ্যসভা বা লোকসভার যারা মনোনীত সদস্য তারা অংশগ্রহণ করতে পারবেন না। এবং অন্যান্য বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গে নেই কিন্তু অন্যান্য রাজ্যে বিধান পরিষদ রয়েছে, আইন পরিষদ রয়েছে। অর্থাৎ যেমন রাজ্যসভা লোকসভা কেন্দ্রীয় পার্লামেন্টে আমরা দেখতে পাই সংসদে, সেরকম অনেক ক্ষেত্রে অনেক রাজ্যে আইনসভাতেও দুটি কক্ষ রয়েছে এবং তার যে উপরি কক্ষ সেটাকে বলা হয় বিধান পরিষদ। সেই বিধান পরিষদের সদস্যরাও অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু যতটা জটিল এই যে নির্বাচন মণ্ডলী, তার থেকেও জটিল হচ্ছে এই ভোট সংখ্যা বা ভোটের মূল্যমান নির্ধারণ করা। এটা কিন্তু একটি অত্যন্ত জটিল এবং প্রায় সংখ্যাতত্ত্বের একটা গুরুত্ব এখানে রয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে একটি রাজ্যের একজন এমএলএ, অর্থাৎ রাজ্য আইনসভার যারা মনোনীত সাংসদ এমএলএ, তারা কি ভোট দিতে পারেন, তাদের ভোটের মূল্য কতটা। এবং সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের জনসংখ্যাকে বিধানসভার নির্বাচিত সদস্যের সংখ্যা দিয়ে ভাগ করে, অর্থাৎ রাজ্যের মোট জনসংখ্যা তাকে ভাগ করতে হবে রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যা এবং সেই ভাগফলকে 1000 দিয়ে গুণ করতে হবে। এর যে মূল্যমান সেটা হচ্ছে একটি বিধানসভার সদস্যের ভোটের মূল্য। অন্যদিকে যদি আমরা দেখতে পাই যে এমপি, যারা পার্লামেন্টের সংসদের সদস্য, তাদের ভোটের মূল্যমান কত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও একটা ভাগ করতে হবে যে রাজ্য বিধানসভার সদস্যদের মোট ভোট সংখ্যা, সারা ভারতবর্ষে যত বিধানসভা আছে সেই সদস্যদের মোট ভোট সংখ্যাকে ভাগ করতে হবে উভয় সংসদের নির্বাচিত সদস্যের সংখ্যার দ্বারা। অর্থাৎ এখানে আমাদের লোকসভায় 545টি সংসদ রয়েছে এবং রাজ্যসভায় আমরা প্রায় 250টি সংসদ ধরতে পারি। প্রতি 2 বছর ছাড়া তাদের বদল হয় এবং 6 বছরের জন্য তারা সেখানে আসেন। তো এইরকম যদি হয় তাহলে টোটাল নাম্বার অফ ভোটস অফ এমএলএস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইলেক্টেড এমপিস, এইটে যে ভাগফল বেরোবে সেটাই হচ্ছে গিয়ে একটি সাংসদের অর্থাৎ পার্লামেন্টের সদস্যের ভোটের মূল্যমান। এখন নির্বাচনী পদ্ধতি, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে দুটি পদ্ধতি একই সঙ্গে চলছে। একটা হচ্ছে গিয়ে সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ যে বিধানসভার যতজন, হয়তো কোনো রাজ্য খুব ছোট রাজ্য, সেখানে সেই রাজ্যের জনসংখ্যা কম, সেই রাজ্যের বিধানসভার সদস্যের সংখ্যা কম, ফলে স্বাভাবিকভাবেই তার যে একটি ভোটের মূল্য সেই মূল্যমানও কম হবে। এই ভাগ গুণের যে একটু আগে গাণিতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করলাম, ফলে সেই মতো প্রতিটি রাজ্যের বিধানসভার সমানুপাতিক যে প্রতিনিধিত্ব ব্যবস্থার যে ভোট ব্যবস্থা, সেই ভোট ব্যবস্থা এখানে দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ
প্রথম দিকে দেখা গেল যে যদি 3জন বা 4জন প্রার্থী থাকে, বা ধরা যাক 2জন প্রার্থী রাষ্ট্রপতি পদের জন্য তারা রয়েছে, এবং সেখানে কিন্তু দেখা যাবে যে যদি প্রথমে যে যদি আমরা যোগ করি, সেই যোগ করার পরে দেখা যাচ্ছে যে প্রথম পছন্দের যিনি প্রার্থী তিনি অনেকটা এগিয়ে দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের প্রার্থীর থেকে, তখন এই তৃতীয় পছন্দের প্রার্থীর ভোটগুলি আবার প্রথম এবং দ্বিতীয়র মধ্যে ভাগ হয়ে যাবে। অর্থাৎ প্রতিটি সদস্য তারা একটা র্যাঙ্ক করে দেবে, অর্থাৎ পছন্দ 1, পছন্দ 2, পছন্দ 3, পছন্দ 4, এরমভাবে প্রতিটি আইনসভার সদস্য, প্রতিটি আমাদের যে পার্লামেন্ট সংসদের সদস্য, তারা বিধানসভার সদস্য এবং সংসদের সদস্য, তারা এরকমভাবেই ভোটটা দেবে। ফলে যখন শেষ অবধি যখন কাউন্টিং হবে ভোটের, অর্থাৎ ভোট যখন গণনা হবে, তখন দেখা যাবে যে পছন্দ সংখ্যা 1 সেখানে কতজন ভোট পেয়েছে, পছন্দ সংখ্যা 2 অর্থাৎ ক্যান্ডিডেট এ, প্রথম ক্যান্ডিডেট, সে যদি পছন্দ সংখ্যা 1-এ সব থেকে বেশি থাকে তাহলে সে এগিয়ে গেল, এবং সব থেকে যিনি পিছিয়ে থাকবেন পছন্দ সংখ্যা 4, সেই নাম যার হবে তিনি প্রথমেই বেরিয়ে যাবেন এই কন্টেস্ট থেকে, এই প্রতিদ্বন্দ্বিতা থেকে, এবং তার ভোটটি আবার ভাগ হয়ে যাবে পছন্দ সংখ্যা 1, 2 বা 3-এর মধ্যে। এরকম করতে করতে যিনি সব থেকে বেশি ভোট পাচ্ছেন তাকেই রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এবং সব থেকে বড় কথা, এবং সেটা সব নির্বাচনের ক্ষেত্রেই ভারতবর্ষে রয়েছে, সেটা হচ্ছে গোপন ব্যালটের দ্বারা ভোট প্রদান। গোপন ব্যালটের দ্বারা ভোট প্রদান হয়, অর্থাৎ গোপনীয়তা, সুরক্ষা, এইটা সব থেকে বেশি রক্ষা করা হয়। এবং যদি কোনো ধরনের কোনো মামলা হয় যে এই নির্বাচন প্রক্রিয়ার কোনো গলতি থাকে, কোনো গাফিলতি থাকে, তাহলে কিন্তু সেটার মামলা হতে পারে একমাত্র সুপ্রিম কোর্টে। অর্থাৎ সর্বোচ্চ যে ন্যায়ালয়, সর্বোচ্চ বিচার বিভাগের যে সর্বোচ্চ কোর্ট, অর্থাৎ বিচার বিভাগের সুপ্রিম কোর্ট ভারতবর্ষে, সেই সুপ্রিম কোর্টে যদি রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কারো কোনো অসুবিধা থাকে, কারো কোনো অভিযোগ থাকে, তারা কিন্তু সুপ্রিম কোর্টে অবশ্যই মামলা করতে পারে এই রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে। নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই রাষ্ট্রপতিদের কিছু যোগ্যতা আছে। কারা রাষ্ট্রপতি পদের অংশীদার হতে পারবেন? তারা হতে পারবেন যে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে তাকে, ন্যূনতম তার 35 বছর বয়স হতে হবে, এবং লোকসভার সদস্য পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, এবং কোনো লাভজনক পদে থাকা যাবে না। এরপরে মনোনয়নের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 50 জন প্রস্তাবক এবং 50 জন সমর্থক সেই প্রার্থীর থাকতে হবে। 1997 সালে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে এই সংখ্যাটি তৈরি হয়েছে। 1997-এর আগে এই 50টি সদস্য এবং 50টি প্রস্তাবক এবং সমর্থক, এই 50টি ছিল না, তার অনেক কম ছিল। কিন্তু 1997 সালে সংবিধান সংশোধন করে, আইন সংশোধন করে এটা বলা হয় যে রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য অবশ্যই তার 50 জন প্রস্তাবক ন্যূনতম থাকতে হবে এবং 50 জন সমর্থকও ন্যূনতম থাকতে হবে। তার সঙ্গে সেই প্রার্থীকে রিজার্ভ ব্যাংক, ভারতের রিজার্ভ ব্যাংকে 15,000 টাকা জমা রাখতে হবে, এবং তার এইগুলো করলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। নির্বাচিত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সব থেকে বড় একটা কাজ, এবং এই শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতি কয়েকটি অঙ্গীকার করেন। তিনি অঙ্গীকার করেন যে তিনি তার দায়িত্ব সৎভাবে পালন করবেন, তিনি সংবিধান, আইন বিভাগ ও প্রশাসন বিভাগ এর মধ্যে সামঞ্জস্য রাখবেন, সংবিধান ও আইনকে সংরক্ষণ, রক্ষা ও প্রতিরক্ষার দায়িত্ব তিনি গ্রহণ করেন, এবং একই সাথে জনসেবায় নিজেকে, জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার একটা দায়িত্ব তিনি কিন্তু শপথ গ্রহণে নেন। শপথ গ্রহণ রাষ্ট্রপতিকে করান প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলা হয়, তিনি এই শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে। কোনো কারণে যদি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অনুপস্থিত থাকেন, তাহলে সুপ্রিম কোর্টের সবথেকে যিনি
অভিজ্ঞতম বিচারপতি, সিনিয়র মোস্ট যিনি জাস্টিস, তিনি কিন্তু এই শপথ বাক্য পাঠ করাতে পারেন। এখন দেখা যাক যে রাষ্ট্রপতি কার্যাবলীর যে কতগুলো শর্ত রয়েছে সেই শর্তগুলো কি, মানে রাষ্ট্রপতি হওয়ার পরে একজন কি কি করতে পারবেন না। তিনি রাজ্যের বিধানসভার বা কেন্দ্রীয় আইনসভার সদস্য কখনোই হতে পারবেন না। তিনি যদি নির্বাচিত হন, অর্থাৎ কোনো একজন এমপি বা এমএলএ যদি রাষ্ট্রপতি পদে অংশগ্রহণ করে, প্রতিদ্বন্দ্বিতা এবং জয়লাভ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার সেই সদস্য পদ খারিজ হয়ে যাবে এবং তিনি কোনো ধরনের লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সরকারি বাসভবন রাষ্ট্রপতির থাকে এবং সেই রাষ্ট্রপতি সেখানে কোনো ভাড়া দিতে হয় না, তিনি সেটা ব্যবহারযোগ্যভাবেই পান। তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্রপতিকে দেওয়া হয়, ভারতের সংবিধান দিয়েছে। সেটা হচ্ছে যে তার যে ভাতা, সেটা ভারতের আইনসভা বা সংসদের দ্বারা, পার্লামেন্টের দ্বারা নির্ধারিত হবে এবং সেখানে তিনি ভাতা বা বেতন, তার যে কার্যকালের মেয়াদ অর্থাৎ 5 বছর, তাতে কিন্তু কোনো কমানো যাবে না। অর্থাৎ কখনো দেখা গেল প্রথম বছরে তিনি 1 লক্ষ টাকা পেলেন, দ্বিতীয় বছরে 50,000 পেলেন, তৃতীয় বছরে 2 লক্ষ পেলেন, এরকমটি হবে না। ফলে তার বেতন কিন্তু একই রকম থাকবে। 2018 সালে একটা আইন তৈরি হয় আইনসভায়, যেখানে বলা হয় যে বছরে যে মাসে একটা রেঞ্জ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা অবধি রাষ্ট্রপতির মাসিক বেতন হতে পারে। এর মধ্যেই থাকতে হবে, এর কমও 1.5 লক্ষ টাকার কমও হবে না, 5 লক্ষ টাকার বেশিও তার মাসিক বেতন হতে পারে না। এবং তিনি তার কার্যকাল যখন শেষ করবেন, অর্থাৎ তিনি বলা যেতে পারে রিটায়ার করলেন, সেই তার কার্যকালীন শেষ হওয়ার পরে তার কি পেনশন পাবেন তিনি পাবেন তার বেতনের অর্ধেক, অর্থাৎ বেতনের 50% তিনি পাবেন। এবং তিনি যখন প্রাক্তন হয়ে যাবেন, অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতি, তার বাসস্থান, ফোন, গাড়ি, চিকিৎসা, ভ্রমণ, সচিবালয়ের খরচ, এই সমস্ত কিছু তাকে বিনামূল্যে প্রদান করা হবে। এবং যদি রাষ্ট্রপতি পুরুষ হন, তাহলে সেই রাষ্ট্রপতি প্রয়াত হওয়ার পরে তার স্ত্রীও কিন্তু তার বেতনের 50% পাবেন, বাসস্থান, চিকিৎসা, এগুলো বিনামূল্যে পাবেন। রাষ্ট্রপতির কিছু বিশেষ সুবিধা ও দায়িত্ব অবশ্যই রয়েছে এবং আইনি দায়িত্ব রয়েছে। তিনি কোনো ধরনের সরকারি কার্যক্রমের জন্য ব্যক্তিগতভাবে দায় তাকে কেউ করতে পারবেন না। অর্থাৎ সরকার যদি কোনো ধরনের খারাপ নীতি গ্রহণ করে, কোনো খারাপ কাজ করে, তার জন্য রাষ্ট্রপতির বিরুদ্ধে, যতই তিনি আলংকারিক প্রশাসনিক প্রধান হন না কেন, তার বিরুদ্ধে কেউ কোনো মামলা দায়ের করতে পারবেন না। তার ব্যক্তিগত কাজের জন্য, অর্থাৎ রাষ্ট্রপতি কিছু কাজ করলেন, তার জন্য কোনো ফৌজদারি মামলা তার বিরুদ্ধে, অর্থাৎ ক্রিমিনাল কেস তার বিরুদ্ধে কিন্তু করা যাবে না। এবং অবশ্যই সেখানে সিভিল মামলা হতে পারে, অর্থাৎ সামাজিক কিছু ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে, কিন্তু সেখানেও 2 মাসের নোটিশ দিয়ে তাকে জানিয়ে তার বিরুদ্ধে মামলা করা হতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পারি যে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ, অপসারণ প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির পদের যখন শূন্যতা হয়, সেই পরিস্থিতি কীরকম হতে পারে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ আমরা একটু আগেও বলেছি, সেটা হচ্ছে 5 বছরের জন্য তার নির্বাচন হয়। তিনি যে কোনো সময় উপরাষ্ট্রপতিকে তার পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। অপসারণের জন্য তাকে যদি মনে করা হয় যে তিনি যোগ্য নন, তিনি ঠিকমতো কাজ করছেন না, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রক্রিয়া রয়েছে ভারতের সংবিধানে। এই ভারতের সংবিধানে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, অপসারণ করা হয়, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া অবধি বিদায়ী রাষ্ট্রপতি এই দায়িত্বে থাকবেন। অর্থাৎ কোনো একটা রাষ্ট্রপতি, তিনি যদি তাকে ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে অপসারণ করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যে তারপরেও 3-4 দিন বা 3-4 মাস কোনো নতুন রাষ্ট্রপতি আসছেন না নির্বাচিত হয়ে, ততদিন কিন্তু তিনি ইমপিচড হলেও, তিনি অপসারিত হলেও তিনি
বিদায়ী রাষ্ট্রপতি হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন। এবং ইমপিচমেন্ট করে তাকে অপসারণ হোক বা 5 বছরের কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাক, যে কোনোভাবেই একবার যদি কেউ রাষ্ট্রপতি হয় তিনি কিন্তু আবারও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং রাষ্ট্রপতি পদের দাবিদারও হতে পারে। দেখে নেওয়া যাক রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রক্রিয়াটা কীরকম, সেই নিয়ে আলোচনা আমরা এখন করব। যে কোনো ধরনের অভিযোগ, কী ধরনের অভিযোগ আসতে পারে যে রাষ্ট্রপতি ঠিকমতো কাজ করছে না? অভিযোগটা হচ্ছে সংবিধান সংরক্ষণ এর ক্ষেত্রে, অর্থাৎ সংবিধানের যে ধারা রয়েছে, সংবিধানের যে নীতি রয়েছে, নিয়ম রয়েছে বা সংবিধানের যে নির্যাস, তার বাইরে গিয়ে রাষ্ট্রপতি কাজ করছেন এমনটা যদি দেখা যায়, রাষ্ট্রপতি কোনো ধরনের সংবিধানকে লঙ্ঘন করছেন এরকমটা যদি দেখা যায়, তাহলে তার বিরুদ্ধে অপসারণের অভিযোগ বা ইমপিচমেন্ট প্রক্রিয়া আইনসভা তৈরি হতে পারে। সেখানে যে কোনো একটি কক্ষ এর এই ইমপিচমেন্ট প্রক্রিয়া বা অপসারণের প্রক্রিয়া শুরু করতে পারে, রাজ্যসভা করতে পারে, লোকসভা করতে পারে, কিন্তু সেক্ষেত্রে 1/4 সদস্যের স্বাক্ষর বাঞ্ছনীয় এবং রাষ্ট্রপতিকে 14 দিনের নোটিশ কিন্তু দেওয়া প্রয়োজন। 1/4 সদস্যের স্বাক্ষর এবং রাষ্ট্রপতিকে 14 দিনের নোটিশ প্রদান করার পরেই এই ইমপিচমেন্ট প্রক্রিয়া বা অপসারণ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হতে পারে। এবং প্রতিটি কক্ষে অর্থাৎ রাজ্যসভা বা লোকসভার 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত প্রস্তাব এই অপসারণের জন্য প্রয়োজনীয়। অর্থাৎ 2/3 সদস্য, রাজ্যসভার মোট সদস্যের 2/3, লোকসভার মোট সদস্যের 2/3 যদি এই প্রস্তাবনায় স্বাক্ষর না করে, এই প্রস্তাবের পক্ষে ভোট না দেয়, তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা বা ইমপিচ করা যাবে না। এখানে মনোনীত সদস্যরা, এর একটু আগে দেখা গেছিল যে রাষ্ট্রপতির যে নির্বাচন, সেই নির্বাচন প্রক্রিয়ায় মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু নির্বাচিত সদস্যরাও, সংসদের যারা নির্বাচিত সদস্য, সেই নির্বাচিত সদস্যরাও কিন্তু অবশ্যই অংশ নিতে পারেন। এবং কিন্তু এখানে আবার রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ ঠিক উল্টোটা। যখন রাষ্ট্রপতিকে নির্বাচন করা হচ্ছিল তখন পার্লামেন্ট বা সংসদের মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারছিলেন না, কিন্তু রাজ্যের বিধানসভার সব সদস্যরা অংশগ্রহণ করতে পারছিলেন। অথচ যখন রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া বা অপসারণ নিয়ে আলোচনা হবে, সেখানে রাজ্য বিধানসভার কোনো সদস্য অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু জাতীয় সংসদ বা পার্লামেন্টের যত মনোনীত সদস্য আছেন তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এখানে একটা অন্যান্য কারণেও, সংবিধান লঙ্ঘন ছাড়াও নির্বাচন যদি অবৈধ ঘোষিত হয় তাহলে রাষ্ট্রপতি পদ শূন্য হতে পারে, এবং যে কোনো কারণেই যদি তাকে অযোগ্য মনে করে আইনসভা, তাহলেও কিন্তু রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হতে পারে। যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই রাষ্ট্রপতির পদে একটা শূন্যতা হবে, ফলে কার্যকাল শেষ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। 6 মাসের মধ্যে এই শূন্য পদ পূরণ করতে হবে, অর্থাৎ রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হোক বা তিনি অপসারিত হোক, তার 6 মাসের মধ্যে কিন্তু তাকে আবার নতুন রাষ্ট্রপতি পুনরায় নির্বাচিত করতে হবে এবং নতুন রাষ্ট্রপতি আবারও পূর্ণ 5 বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করবে। ইতিমধ্যে যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য থাকে তাহলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির ভূমিকা পালন করতে পারবেন, এবং যদি উপরাষ্ট্রপতির পদও শূন্য থাকে, অর্থাৎ একই সঙ্গে রাষ্ট্রপতির পদও শূন্য হয়ে গেছে, উপরাষ্ট্রপতির পদও শূন্য হয়ে গেছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সবথেকে অভিজ্ঞ এবং সিনিয়র মোস্ট বিচারপতি তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন, এবং সেই সময় রাষ্ট্রপতির সমস্ত ধরনের ক্ষমতা, অধিকার ও সুবিধাও তারা ভোগ করতে পারবে। এইবারে আমরা চলে আসছি রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে। রাষ্ট্রপতির বেশ কিছু ক্ষমতা রয়েছে। একটা শাসন ক্ষেত্রিক ক্ষমতা,
একটা আইন প্রণয়নের ক্ষমতা, একটা আর্থিক ক্ষমতা, একটা বিচার বিভাগের ক্ষমতা, একটা কূটনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা ও জরুরি ক্ষমতা, এই 7টি ধরনের ক্ষমতা রাষ্ট্রপতির ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে প্রদান করেছে। প্রথমেই যদি আলোচনা করা যায় শাসনমূলক ক্ষমতা, তাহলে দেখা যেতে পারে যে সমস্ত সরকারি যে নির্বাহী কাজ রাষ্ট্রপতির নামে সম্পন্ন হয়, সমস্ত সরকারি কাজকর্ম রাষ্ট্রপতির নামেই হয়, ইন দ্য নেম অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। এইভাবেই সমস্ত সরকারি দলিল কিন্তু শুরু হচ্ছে। এখানে সরকারি আদেশ এবং দলিল প্রণয়নের ক্ষেত্রেও একই নিয়ম। কেন্দ্রের ব্যবসা বন্টনের জন্য তিনি নিয়ম তৈরি করতে পারেন, তার এটা একটা প্রশাসনিক ক্ষমতা। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের তিনি শপথ বাক্য পাঠ করিয়ে নিয়োগ করান। অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ, নির্বাচন কমিশনার, গভর্নর অর্থাৎ বিভিন্ন রাজ্যপাল, ইউপিএসসি সদস্য, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যারা উপাচার্য প্রভৃতিদের রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন। কেন্দ্র রাজ্য সম্পর্ক উন্নয়নে আন্তঃরাজ্য কাউন্সিল রাষ্ট্রপতি গঠন করতে পারেন। তপশিলি অঞ্চল ও উপজাতি অঞ্চলের প্রশাসনিক সম্পর্কের ক্ষমতাও রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতার মধ্যে পড়ে। আইন প্রণয়নের ক্ষমতা সংসদ আহ্বান করতে পারে, মুলতবি করতে পারেন, লোকসভার বিলুপ্তি ঘোষণাও রাষ্ট্রপতি করতে পারেন। প্রথম অধিবেশন, যে কোনো লোকসভার প্রথম অধিবেশন ও বছরের প্রথম যে অধিবেশন সেখানে তিনি ভাষণ দেন, যৌথ সংসদের সামনে তিনি ভাষণ দেন, রাজ্যসভা লোকসভার সদস্যদের সামনে। রাজ্যসভা ও লোকসভায় বিভিন্ন সদস্যদের তিনি মনোনীত করতে পারেন। তিনি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য আইন প্রণয়ন করতে পারেন। আর্থিক ক্ষমতা রয়েছে তার। অর্থ বিল পেশের জন্য তিনি অনুমতি দেন, তিনি বার্ষিক বাজেট সংসদে উপস্থাপনা করেন, তিনি বাজেট নিয়ে আলোচনা বা অনুদানের চাহিদার জন্য অনুমোদন দেন এবং অর্থ কমিশনও তিনি গঠন করতে পারেন। বিচার বিভাগের ক্ষেত্রে তার ক্ষমতা দণ্ড মুকুব, স্থগিত বা হ্রাস বা পরিবর্তন তিনি করতে পারেন। আইনগত পরামর্শের জন্য তিনি সুপ্রিম কোর্টের পরামর্শদাতাও হতে পারেন। কূটনৈতিক ক্ষেত্রে বিশ্বের সামনে আন্তর্জাতিক চুক্তি ও চুক্তি সম্পন্ন হয় রাষ্ট্রপতির নামে। আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব রাষ্ট্রপতি করতে পারেন। রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। সামরিক ক্ষেত্রে ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। অর্থাৎ একটু আগেই আমরা প্রথমেই বলছিলাম যে আইনসভা, শাসন বিভাগ এবং তার সঙ্গে আমরা সামরিক ক্ষেত্রেও কিন্তু প্রথম এবং কেন্দ্রীয় জায়গায় ভারতের রাষ্ট্রপতি রয়েছে এবং সংসদের অনুদান সাপেক্ষে যুদ্ধ ঘোষণা বা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন রাষ্ট্রপতি। তার কিছু জরুরি ক্ষমতা রয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি পাওয়ার্স, এবং সেটা 352, 355, 56 এবং 360 এই ধরনের 365 এই ধারাগুলোতে তার জাতীয় জরুরি, ন্যাশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্টস রুল, রাষ্ট্রপতির শাসন এবং ফিনান্সিয়াল ইমার্জেন্সি তিনি ঘোষণা করতে পারেন। আমরা দেখতে পারি যে আজ অবধি অর্থাৎ 1947 থেকে আজকে 2024 এই সময়কালে আমরা মোট 18 জন রাষ্ট্রপতিকে পেয়েছি ভারতবর্ষে। 1950 থেকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হুসেন এবং তারপরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে ভেঙ্কটগিরি, হিমাতুল্লাহ ছিলেন। তারপরে আমরা ফখরুদ্দিন আলী আহমেদকে পেয়েছি, নীলাম সঞ্জীবা রেড্ডি, জ্ঞানী জৈল সিং, আর ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা, KR নারায়ণ, APJ আব্দুল কালাম, প্রতিভা সিং পাটিল, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ এবং বর্তমানে দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি পদে আসীন আছেন। এখানে উল্লেখযোগ্য হিসাবে দেখা যেতে পারে যে 1987 সালের পর থেকে, অর্থাৎ 1987 সাল থেকে যারা রাষ্ট্রপতি হয়েছেন তারা কিন্তু খুব একটা রাজনৈতিকভাবে তৎপর বা রাজনৈতিকভাবে পরিচিত কেউ নন। অর্থাৎ ভেঙ্কটরামন, শঙ্কর দয়াল শর্মা, KR নারায়ণ, APJ আব্দুল কালাম, প্রতিভা সিং পাটিল এরা কেন্দ্রে যে সরকার ছিল সেই সরকারের কাছের মানুষ হতে পারেন কিন্তু সক্রিয় রাজনীতিতে ছিলেন না। পরবর্তী সময় আবার আমরা দেখতে পাচ্ছি প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু এনারা কিন্তু সক্রিয়ভাবে কেন্দ্রে যে দল ক্ষমতায় আছে সেই দলের রাজনৈতিক
খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বভার পালন করার পরে আবার কিন্তু তারা এই রাষ্ট্রপতি পদে আসীন হয়েছে। প্রথম মহিলা রাষ্ট্রপতি আমাদের পেয়েছি আমরা প্রতিভা সিং পাটিল 2007 সাল থেকে 2012 সাল। প্রথম দলিত সম্প্রদায় থেকে আমরা পেলাম রামনাথ কোবিন্দ 2017 থেকে 2022 সাল, এবং শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহিলা এবং একেবারে তপশিলি জাতির থেকে চলে এসেছেন রাষ্ট্রপতি পদে, তাকে সবাই নির্বাচিত করেছে 2022 সালে। সব মিলিয়ে একটা সারাংশের মধ্যে যদি আমরা আসি তাহলে বলতে পারবো যে ভারতের রাষ্ট্রপতি ভারতের প্রশাসনিক প্রধান এবং প্রজাতন্ত্রের ধারক ও বাহক। রাষ্ট্রপতি ভারতের সংবিধানের রক্ষক ও বিশ্বে ভারতের পরিচিতি তৈরির এক অন্যতম কারিগর ভারতের রাষ্ট্রপতি। ঐতিহাসিকভাবে ভারতের রাষ্ট্রপতি যেরকম আমরা নামের তালিকা দেখলাম, সেখানে বিভিন্ন ক্ষেত্র থেকে তারা উঠে এসেছেন এবং এটা ভারতের গণতন্ত্র ও বহুত্ববাদের পরিচায়ক। ফলে সার্বিকভাবে বলা যেতে পারে যে ভারতের কেন্দ্রীয় যে প্রশাসন এবং ভারতের সার্বিক প্রশাসনিক কাঠামোর একটা স্তম্ভ আমরা ভারতের রাষ্ট্রপতিকে গণ্য করতে পারি। ধন্যবাদ।